টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতির জন্য দলের কাছে আগ্রাসী মনোভাব চান নির্বাচকরা। বোলারদের উপর পূর্ণ আস্থা, ডাক পাওয়া তানজিদ, অমিতদের নিয়ে আশাবাদ। নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এসছে। জৌলু সারিয়ে দায় সারাভাবে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি। মোহামেডান, রূপগঞ্জ ছাড়া নেই কোনো ক্লাবে হাকডাক। রেলিগেশন না থাকায় নেই প্রতিদ্বন্দ্বিতা। চায়ের শহরে নারী টি-20 উত্তাপ। কাল সিলেটে সিরিজের প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রস্তুতিতে জয় চায় জ্যোতির দল। এবং 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়াতে যাচ্ছে ফিফা। বাড়ানো হবে অংশগ্রহণ ফিও। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় কাউন্সিলে আসবে অনুমোদন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচে গ্যালারিতে সাকিবের পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে আসায় লাঞ্ছিত হয়েছেন তার সমর্থকরা। দেশসেরা ক্রিকেটারের প্রতি ভালোবাসা প্রদর্শনের কারণে বোর্ডের নিরাপত্তা রক্ষায় নিয়োজিতদের হাতে লাঞ্ছিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বর্তমান বোর্ড সভাপতি তামিমের কাছে আবারও সাকিবকে ফেরানোর দাবি জানিয়েছেন সমর্থকরা। এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে বিসিবি। সাগরিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20তেও অপ্রতিরোধ্য বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। বন্দরনগরীতে লিটন তাওহিদ হৃদয়দের কল্যাণে এমন জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল সমর্থকদের। তবে আনন্দের মাঝেও চট্টলায় ছিল বিষাদের গল্প। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ দেখতে টাইগারদের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে এসেছিলেন তার ভক্তরা। সাকিব সাকিব স্লোগানে যখন মুখরিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারি, তখন আরেক অংশ থেকে ভুয়া ভুয়া স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোর্ডের নিরাপত্তা কর্মকর্তারা এসে লাঞ্ছিত করে সাকিব ভক্তদের মাঠ থেকে বের করে দেন। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান 2024 সালে ভারতের কানপুরে টিম ইন্ডিয়ার বিপক্ষে সবশেষ লাল সবুজের জার্সিতে সাদা পোশাকে খেলেছেন মিস্টার 75। তবে রাজনীতিতে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। দেশের ক্রিকেটের আজকের অবস্থানে আসার পেছনের কাণ্ডারির পোস্টার নিয়ে মাঠে এসে লাঞ্ছিত হয় ক্ষুব্ধ সমর্থকরা। নতুন বোর্ড সভাপতির কাছে সমস্যার সমাধান চেয়েছেন তারা। 4-5 জন মিলে আমাদের কাছে আসছে, আমাদের ব্ল্যাক টকটা নিচে আমাদেরকে মারধর করছে। আমরা বলছি আমাদের অপরাধ কি? বলছে তোমরা সাকিব ভক্ত হতে পারবে না বাংলাদেশে। একদম তামিম ইকবাল ফ্যান এসে বুয়া বুয়া স্লোগান দিয়েছে। এই জন্য সে সাকিব ফ্যান তামিম অন্যের প্রতিবাদ করতে গিয়ে তাকে কুত্তার মতো টাইনে এসে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা অবশ্যই চাই সাকিব বাংলাদেশে ফেরত আসুক, সাকিব বাংলাদেশের হয়ে ম্যাচ খেলুক। আপনি আসছেন এখানে অ্যাডট কমিটিতে, আপনি ক্রিকেটের ভালোই চাইবেন, স্বাভাবিক। আপনি প্লেয়ার ছিলেন, ফর্মাল প্লেয়ার আমাদের, আপনি সাকিবকে নিয়ে ভাববেন এবং সাকিবটা আমাদের দলে অনেক দরকার। এর আগে মিরপুর সহ দেশের বিভিন্ন ভেন্যুতে সাকিবের পোস্টার নিয়ে মাঠে আসায় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সমর্থকদের। কথা ছিল এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, কিন্তু কথা রাখতে পারেনি বিসিবি। তবে এবার কঠোর হওয়ার আশ্বাস বোর্ডের। দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে বিসিবি। ওনারা খেলোয়াড়, ওনারা আজ খেলেছেন বলেই আজকে বাংলাদেশের ক্রিকেটকে দেশ পুরা পৃথিবী চেনে। সো তাদের প্রতি কোনো ধরনের বৈরী মনোভাব আমাদের কারোই নেই। সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে আমাদের কোনো খেলোয়াড়কে হেয় প্রতিপন্ন করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেজন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। পরের ম্যাচে আরো সতর্ক থাকার আশ্বাস বোর্ডের। পারভিন আক্তার, সময় সংবাদ। বল বয় থেকে ফিউচার স্টার্স, তামিম ইকবালের হাত ধরে ফিরল হারানো ঐতিহ্য। সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ 21 বছর পর আবারও মাঠে নিয়মিত দেখা গেল এই পুরনো রীতি। দীর্ঘদিন পর হলেও তামিম ইকবালের এই উদ্যোগে খুশি খুদে ক্রিকেটাররা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। 2004-05 সালের পর থেকে বাংলাদেশের ক্রিকেট বল বয়ের সংস্কৃতি হারিয়ে যায় বললেই চলে। দীর্ঘ বিরতির পর মাঠে আবারও ফিরেছে সংস্কৃতি। বাউন্ডারির বাইরে একদল কিশোর কিশোরী অপেক্ষায়। ব্যাটারদের মারা 4 ছক্কার বলটি কখন আসবে সেই অপেক্ষায় তারা। বল বাউন্ডারি পার হতেই সেটা ফিরিয়ে দেবেন ফিল্ডিং দলকে। এই কাজটা যারা করতেন তাদের বলা হয় বল বয়। এই দৃশ্যটা একটা সময় দেখা গেলেও এতদিন সেটা মরীচিকা ছিল।
সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচ থেকে আবারও সেই দৃশ্য দেখা গেল মাঠে, তবে নামটা একটু পরিবর্তন হয়ে বল বয় নয়, বাউন্ডারির বাইরে থেকে বল দেওয়ার কাজটা যারা করবেন তাদের ডাকা হবে ফিউচার স্টার্স বলে। দীর্ঘদিন পর হলেও লোকাল বয় খ্যাত তামিম ইকবালের এ উদ্যোগে খুশি খুদে ক্রিকেটাররা। নিজের চোখের সামনে যে নিজের আইডলকে দেখা, এটা তো অনেক কিছু। এখন নিজের চোখের সামনে যখন দেখবো তখন ওর সাথে কথাবার্তা বলবো, জিজ্ঞাসাবাদ করবো, খেলার সম্পর্কে জানতে চাইবো। তামিম ইকবালের এই উদ্যোগটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদেরকে এখানে একটা বড় জায়গায় সুযোগ দিয়েছে, প্লেয়ারদেরকে দেখতে পারবো সামনের থেকে। লিটন দাস আর মুস্তাফিজ তো নাই, ওনাকে দেখলে আমার থেকে আর একটু ভালো লাগতো। সামনে থেকে নিজের আইডলকে দেখতে পারবো, অনেক ভালো লাগবে। কোন প্লেয়ারকে দেখে মানে টিপস নেবেন এরকম চিন্তা ভাবনা আছে? অবশ্যই লিটন দাস। আমার অনেক ভালো লাগতেছে, এখানে বল করে অনেক কিছু শিখতে পারতেছি, প্লাস একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার বল করতে আমাকে অনেক খুশি লাগতেছে। লাইফে প্রথম সামনাসামনি ক্রিকেট দেখছি, ভালো লাগে। কেন ফিউচার স্টার্স নামে ডাকা হবে সেটার ব্যাখ্যা দিয়েছেন পুনরায় এই সংস্কৃতি চালু করার কারিগর তামিম ইকবাল। খেলা শুরু হওয়ার আগে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক ফিউচার স্টার্সের ছবি পোস্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান। সেখানে তিনি বলেন, ব্যক্তিগতভাবে বল বয় শব্দটা তার কখনোই ভালো লাগতো না। ওরাই ক্রিকেটের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সচিন টেন্ডুলকার থেকে শুরু করে তামিম নিজেও বল বয় ছিলেন। 21 বছর পর চট্টগ্রামে সেই সংস্কৃতি পুনরায় চালু হলো বাংলাদেশ নিউজিল্যান্ড খেলার মধ্য দিয়ে। কাছ থেকে তারকাদের দেখে নিশ্চয় খুদেরাও মনে স্বপ্ন বুনবে একদিন বিশ্বমঞ্চ মাতানোর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুর্দশা কাটিয়ে উঠতে আগ্রাসী ঢঙে খেলতে চায় বাংলাদেশ, আর সেজন্য বেশ কিছু পজিশনে দলকে নিয়ে কাটাছেঁড়া করছেন নির্বাচকরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই তানজিদ তামিমকে লঙ্গার ফরম্যাটে ডাকা হয়েছে, আর বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে অমিত হাসানকে। পেস বোলিং ইউনিটের উপর বাড়তি আস্থা নির্বাচক প্যানেলের। তাসকিন আহমেদ তাদের দৃষ্টিতে অটো চয়েস, আর এবাদত হোসেন উইকেট টেকার বোলার। তবে ফুল ফিট না হওয়ায় পাকিস্তান সিরিজে নেই হাসান মাহমুদ। এদিকে বাদ পড়া ক্রিকেটারদের সঙ্গেও কথা বলবেন সিলেক্টররা। মডার্ন ডে ক্রিকেটে বসে থাকার সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মাঝেই আলোচনায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা অমিত হাসান ও তানজিদ তামিমের ডাক পাওয়া নিয়ে। যে কোনো ফরম্যাটে এই প্রথম জাতীয় দলে অমিত, আর রঙিন পোশাকের নিয়মিত মুখ তানজিদ সাদা পোশাকের টিমে প্রথমবার। তাদের উপর অগাধ আস্থা নির্বাচকদের। অমিত দলে এসেছে অ্যাজ এ ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। হি ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। হি প্রুভড হিমসেলফ। আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এসছে। ওয়ানডে টি-20-র পর টেস্টেও জায়গা হারিয়েছেন জাকের আলী। লঙ্গার ফরম্যাটের নিয়মিত সদস্য হয়ে ওঠা খালেদ আহমেদকেও রাখা হয়নি এই সিরিজে। নেই হাসান মাহমুদ ও হাসান মুরাদও। দীর্ঘ ইনজুরি কাটিয়ে গত বছরের মাঝামাঝি জাতীয় দলে ফেরায় এবাদত হোসেন জায়গা ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20-তে বিশ্রামে রাখা হলেও পাকিস্তান সিরিজে লাইমলাইটে তাসকিন আহমেদ। তাসকিন লাইক অটোমেটিক চয়েস। তাসকিন, রানা, আমরা শরীফুলকে একটু দেখতে চাই, বিকজ আই থিঙ্ক হি ইজ অলসো গুড অ্যাসেট। আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর এবাদতকে নেই, বাট এবাদত ইজ মোর অফ উইকেটিং অপশনস, তো আমরা ওই দিকে গিয়েছি। হাসান মাহমুদ নট অ্যাভেলেবল ফর দিস টেস্ট সিরিজ বিকজ হি ইজ রিকভারিং। হাসান মুরাদ বোল্ড ভেরি ওয়েল লাস্ট সিরিজে, বাট লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি এখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপারের। জাকির আলীর সাথে কথা বলেছি, খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে। আমি ওদেরকে যাওয়ার পরে আমি সামনাসামনি বলবো। সীমিত ওভারে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েও রয়েছে পরিকল্পনা। রিশাদ আই থিঙ্ক ইজ প্রুভিং হিমসেলফ ডে বাই ডে। এখন যদি রিশাদকে একদম প্রথম দেখেছি আর এখন দেখছি, বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আই থিঙ্ক ইজ রেডি রিশাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে। এত সব পরিবর্তন মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতির লক্ষ্যেই। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ যতগুলি খেলেছি, ঠিক গর্ব করে বলতে পারবো না যে আমরা এই বছরটা খুব ভালো খেলেছি। একটু যেন এগোতে পারি, আর নিজেদেরকে একটু উপরের দিকে নিয়ে আসতে পারি। তো আমরা ডিফারেন্ট ফরম্যাটে ক্রিকেটও খেলতে পারি, কারণ আমরা এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকে আমরা যেতে পারি। টেস্ট সিরিজ খেলতে কদিন পরই বাংলাদেশে আসবে পাকিস্তান দল। 8 মে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট, সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু 16 মে। মাকসুম আলম খান, সময় সংবাদ।
বাংলাদেশ শ্রীলঙ্কা নারী টি-20 সিরিজের খবর। ওয়ানডে সিরিজ হারের ব্যর্থতা ভুলে এবার টি-20 মিশনে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। অভিন্ন লক্ষ্য লঙ্কানদেরও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার দুপুর 1:30টায়। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সকাল থেকেই সিলেটে মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি। তাই লাক্কারতুরায় মূল মাঠে ট্রফি উন্মোচনের বদলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের ইনডোরে এই আনুষ্ঠানিকতা সারেন দুই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং চামারি আতাপাত্তু। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। প্রথমবারের সুযোগ পেয়েছেন ওপেনার শারমিন সুলতানা। ওয়ানডে সিরিজ ভালো না কাটলেও টি-20তে এবার ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজ। ওডিআই ফার্স্ট ম্যাচটা জেতার পরে কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা ম্যাসিভ অপরচুনিটি ছিল সিরিজটা নিয়ে নেওয়ার, বাট আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি লাস্ট দুইটা ম্যাচে। সো সেদিক থেকে দেখেন এটা আমাদের জন্য আরেকটা অপরচুনিটি বলবো যে দল হিসেবে কামব্যাক করার। আসছে জুনে নারী বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটিকে ক্রিকেটাররা দেখছেন প্রস্তুতির অংশ হিসেবে। এর আগে নেপালে নারী বিশ্বকাপ বাছাই ছিল এই ফরম্যাটে জ্যোতিদের খেলা শেষ ম্যাচ। ডেফিনেটলি নিজের দেশে খেলা প্লাস হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে সিরিজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের টিম হিসেবে আসলে আমরা কতটুকু প্রিপেয়ার ওয়ার্ল্ড কাপের জন্য সেটা জানার জন্য আসলে এই ম্যাচগুলো আসলে হওয়াটা অনেক বেশি জরুরি। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। সেই ধারাবাহিকতা তারা রাখতে চায় টি-20তেও। বাংলাদেশের মতো লঙ্কানদেরও লক্ষ্য এই সিরিজ দিয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেয়া। আবহাওয়ার উপর আমাদের কারো হাত নেই, তবে আমরা চাই ম্যাচটা হোক, কারণ বিশ্বকাপের আগে আমাদেরও প্রস্তুতি সারতে হবে। সিলেটের দারুণ ব্যাটিং ট্র্যাক, আমাদের দল দারুণ একটা সিরিজ কাটিয়েছে। আমরা আশা করব সেই ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে। 3 ম্যাচ সিরিজের বাকি দুটি টি-20 মাঠে গড়াবে যথাক্রমে 30 এপ্রিল ও 2 মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। জৌলু সারিয়ে নামমাত্র চলছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর 1 সপ্তাহেরও কম সময় বাকি, অথচ প্রস্তুতি শুরু করেনি বেশিরভাগ ক্লাব। অবনমন না থাকায় প্রতিদ্বন্দ্বিতার আভাসও নেই। শঙ্কা আছে বৃষ্টি বাগড়ার। তবে বাকিদের তুলনায় কিছুটা গোছানো মোহামেডান ও লেজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপায় চোখ ক্রিকেটারদের। অনিশ্চয়তা দূরে ঠেলে মাঠে গড়ানোর অপেক্ষায় ঢাকা প্রিমিয়ার লিগ। বাকি আছে 1 সপ্তাহেরও কম, তবে উত্তাপ নেই ক্রিকেট পাড়ায়। প্রমোশন কিংবা রেলিগেশন না থাকায় ক্লাবগুলোর মাঝেও আগ্রহ কম। আছে পেশাদারিত্বের অভাব। এই যেমন মোহামেডান আসরের সব থেকে তারকাবহুল দল গড়লেও প্র্যাকটিস কিট এখনো বুঝে পাননি ক্রিকেটাররা। একই অবস্থা আরেক ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের। একাডেমি মাঠের অনুশীলন দেখে দল চিনার উপায় নেই। মোহামেডানের সামনে চ্যালেঞ্জ দীর্ঘ 17 বছরের ট্রফি খরা কাটানোর। শেষবার কবে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল তা মনে নেই দলটার খেলোয়াড় এনামুল হক বিজয়েরই। তবুও স্কোয়াড আত্মবিশ্বাস যোগাচ্ছে। চোখ আরাধ্যের শিরোপায়। আমার মনে পড়ছে না যে দেখেছি। আসলে তো আমরা অনেক সময় ভুলেও যাই। অবশ্যই তারা হয়তো বা চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমি মনে করতে পারছি না। নতুন মাঠে খেলা হচ্ছে, সেই মাঠগুলো অনেক সময় একটা হাড্ডাহাড্ডি ব্যাপার হতে পারে, যেহেতু সবার কাছে খুব নতুন। এছাড়া আমার মনে হয় টিম যদি তাদের শতভাগ দিয়ে খেলতে পারে, যে কোয়ালিটি প্লেয়ার আমাদের টিমে আছে, আমার মনে হয় শিরোপা আমাদের এবার ঘরে আসতে পারে। সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও তামিমের অনুরোধে ফিরে এসেছে রূপগঞ্জ। শেষ মুহূর্তে দল গোছানোয় হাতছাড়া হয়েছে অনেক বড় নাম। তবুও মাঠের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ক্লাবটা। মাথা ব্যথা কেবল জাতীয় দলের সূচি। পাকিস্তান টেস্টের কারণে প্রথম কয়েকটা ম্যাচে পাওয়া যাবে না মিরাজ জয়দের সার্ভিস। ভালো কয়েকজন প্লেয়ার আছে, ওরা যদি ভালো পারফর্ম করে তাহলে হয়তো অতটা মিস করবে না আমাদের। আশা করি যে ওরা ভালো খেলুক। আমরা যখন আসবো টেস্ট শেষ করে তখন আমরা চেষ্টা করবো যে আমাদের ভালো করার। আমাদের মোটামুটি খুব ভালো ব্যালেন্স টিম আছে। নাসুম ভাই আছে, তারপর শেখ মেহেদি ভাই আছে, ওনারা হয়তো টি-20 সিরিজ শেষে জয়েন করবে। আমি বলবো খুব ভালো ব্যালেন্স টিম আছে। ভেন্যু আর সূচি এখনো চূড়ান্ত করতে পারেনি নীতি নির্ধারকরা। 4 মে শুরু এবারের আসর, তবে বৃষ্টি বাগড়া চোখ রাঙানি দিচ্ছে। যদিও রিজার্ভ ডে দেখা যাবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এবার বাগি কার বানাতে চান নিজস্ব পদ্ধতিতে গো কার্ট বানিয়ে সাড়া ফেলা রিজওয়ান রশিদ। ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও গো কার্ট বানানোর পরিকল্পনা রয়েছে তরুণ এই উদ্ভাবকের। সেই সঙ্গে তারেক রহমানের নির্দেশনায় নিজের বানানো গো কার্টকে আরও আধুনিক করতে চান রিজওয়ান রশিদ। নিজস্ব পদ্ধতিতে গো কার্ট বানানো থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত রিজওয়ানের এই জার্নির বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম। এইচএসসি পরীক্ষার পর যখন পরিবার থেকে রেজওয়ান রশিদকে বাইক কিনে দেওয়ার কথা হয়, তখন তার স্বপ্ন ছিল 4 চাকায়। আর্থিক সীমাবদ্ধতার কারণে 4 চাকার কেনা হলো না, নিজেই বসে পড়লেন 4 চাকা বানানোর। সেখান থেকেই এই গো কার্ট তিনি নিজ উদ্যোগে বানালেন। সেই বানানোর ভিডিও কিংবা তার গো কার্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখান থেকেই তিনি যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আমাদের সঙ্গে আছেন রেজওয়ান রশিদ। আজ তার কাছে শুনবো তার এই গো কার্ট বানানো থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাওয়ার পুরো যাত্রাটা। প্রথমে জানতে চাইবো, এই গো কার্ট বানানোর যে উদ্যোগটা, সেই উদ্যোগটা আপনার কাছে প্রথম কিভাবে আসে? প্রথমবার আসছিল হচ্ছে ছোটোবেলায়, একদম ছোটোবেলায় একটা গাড়ি ইউটিউবে দেখছিলাম, ওটা গো কার্ট ছিল। ওটাতে হচ্ছে আপনার ড্রিল মেশিনের ইঞ্জিন, মানে ড্রিল মেশিনটার ইঞ্জিন হিসেবে ইউজ করছে। তো ওইটা হইতেছে ছোটোবেলায় উদ্যোগ নিয়েছি, খুব একটা ভালো আউটপুট আসে নাই। ভিক্ষা করা যে খেলনা গাড়িগুলো থাকে সেই রকম একটা আউটপুট আসছে। গো কার্ট চালালাম, চালানোর পর মনে হলো এটা অনেক বেশি টাকা চাইতেছে। 100 ফিটে 1000 টাকা, একটু বেশি লাগছে আমার কাছে। তো ভাবলাম এটা তো আহামরি কঠিন কিছু নাই, জিনিসপাতি দেখে চিনতেছি। চায়না থেকে চাকাগুলো আনাইলাম, আনানোর পর দেশি কাজ করা শুরু করলাম। আপনার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিভাবে যোগাযোগ করা হয়? আমাকে 4-5 জন ফোন দিছিল, তো তারা অ্যাসিস্ট্যান্ট ছিল। প্রথম যিনি ফোন দিয়েছে আমি ভাবছি ফেক কল, দ্বিতীয়বার কল দিল, দ্বিতীয়বারও ফেক মনে করলাম। 3-4বার কল আসার পর যখন বুঝলাম যে আমাদেরকে সরাসরি কার্যালয়তেই ডাকতেছে, তখন মনে করলাম যে আসলেই তারেক রহমান দেখছে, তিনি দেখতে চাইতেছে। তারেক রহমানের কাছে যখন এই গো কার্টটা নিয়ে গেলেন, তিনি দেখলেন, আপনার গো কার্টটি চালালেন, এবং কি তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? তারেক রহমান যখন দেখতে চাইছে, এটা তো আমি প্রিপেয়ার ছিলাম, দেখে হয়তো আমাকে কোনো একটা অ্যাওয়ার্ড দিবে বা কিছু একটা দিবে। বাট উনি আমাকে বললো চালাইতে, আমি চালাই দেখাইলাম, খুব সুন্দর মতো চললো, ঘুরে আসলাম। ওটা থেকে ঘুরে আসার পরে তারেক রহমান যখন এটার কাছে গেল, কাছে যায় বসে পড়ছে, বললো আমি চালাবো। তখন হচ্ছে ইঞ্জিন স্টার্ট করে দিলাম, ওনাকে কিছু বোঝানো লাগে নাই, অ্যাক্সিলারেটর ব্রেক। উনি আমার চালানো, আমি যেভাবে একটা গো কার্ট দেখে একটা গো কার্ট বানাই ফেলছি, তিনি আমার চালানো দেখে আমার চালানো বুঝে গেছে এটা কীভাবে চালাইতে হয়। সো ওনার মধ্যেও কিছু কিছু জিনিস আমাকে বলছে যে কিছু কিছু কাজ আছে, বলছে যে টাই রডগুলো একটু লুজ আছে, আসলেই লুজ আছে। সে বললো ক্যাম্বার ক্যাস্টার, বলছে চাকাগুলো একটু বেঁকানো, এটাকে ইন্টেনশনালি নাকি আনইন্টেনশনালি। আমি তাকে বললাম যে হ্যাঁ, এটা আমি ইন্টেনশনালি ব্যাকে রাখছি, যেহেতু চাকাগুলো এক সাইড ক্ষয় হয়, যখন এই বেশি ক্ষয় হয়ে যাবে চাকাগুলো একটু ঘুরে দেবো, তখন ওই সাইডটা ক্ষয় হবে, লং লাস্টিং বাড়বে। তখন বললো আচ্ছা, বুদ্ধিটা ভালো দিচ্ছে। পরে উনি বললো যে কোনো কিছু চাওয়া পাওয়া যদি সরকারের কাছে থাকে, তখন নার্ভাসনেসের কারণে ঠিকমতো বলতে পারি নাই, বলছি যে জানাবো। তো সব কিছু কন্ট্যাক্ট দিচ্ছে। তবে বাংলাদেশে করার ইচ্ছা, এই গো কার্টটাকে বাংলাদেশে একটা কালচার হিসেবে শুরু করতে চাই, যেখানে ফরেনাররা এসে এটা চালাবে। প্রধানমন্ত্রী স্যার যদি আমাকে হেল্প করে তাহলে ভালো, আমি এই কালচারটা শুরু করতে চাই। এই কালচারটা শুরু করতে বেশি টাকা লাগবে না, একটা প্রাডোর অর্ধেক টাকা হইলেই যথেষ্ট। ধন্যবাদ রিজওয়ান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম রিজওয়ান রশিদের সঙ্গে, যিনি আসলে এই গো কার্টটা বানিয়ে সারা ফেলে দিয়েছেন, যা পৌঁছে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও। সেখানে তিনি এই গো কার্টটা চালিয়েছেন এবং দেখেছেন, এবং কি রিজওয়ানকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। 5 জুন সান মারিনোর ম্যাচ সামনে রেখে 24 মে থেকে শুরু হতে পারে জাতীয় দলের অনুশীলন। এদিকে মালদ্বীপের 4 জাতি টুর্নামেন্টের জন্য অলিম্পিক দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মারুফুল হক। সেই সঙ্গে আগামী বুধবার অলিম্পিক দলের ফুটবলার বাছাইয়ের জন্য আরও একটি সভা করবে টিম ম্যানেজমেন্ট। 23 অলিম্পিক হিসেবে যাব, হ্যাঁ। তো কোচিং স্টাফ সহ আমরা যে টেকনিক্যাল টিম, আমরা পরশু দিন জিনিসটা প্লেয়ার টিলের সব সিলেকশনটা ফাইনাল একটা মোটামুটি ডিসকাস করব। আপাতত কোচ হিসাবে আমাদের সাথে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে, যদি ইনশাল্লাহ সবচেয়ে থেকে মারুফ ভাই আমাদের সাথে যাবে, আশা করি আমাদের সাথে কথা হয়েছে, হ্যাঁ। মারুফ ভাই সহ এসে পরশু দিন আমি, মারুফ ভাই, টিটু ভাই, আমরা সবাই বসে প্লেয়ারের ব্যাপারটা একটা ডিসিশন নিব আর কি, কীভাবে কী করা যায়। খেলার সময় আরও থাকছে।
জাপানে এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্টে লড়বে বাংলাদেশের সার্ফাররা। কক্সবাজারের উত্তাল ঢেউয়ের মাঝে প্রস্তুতি, উন্নত প্রশিক্ষণের জন্য দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরেক দফা 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়াতে যাচ্ছে ফিফা। বাড়ানো হবে দলগুলোর অংশগ্রহণ ফিও। মূলত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই 3 দেশে ভ্রমণ, হোটেল, পরিচালন ব্যয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত আয়করের কারণে দেশগুলোর আর্থিক উদ্বেগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিল সভায় এর অনুমোদন দেবে ফিফা। নানা আলোচনা সমালোচনার সঙ্গী করে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026 ফিফা বিশ্বকাপ শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ খেলেও লোকসানে পড়ার শঙ্কা অংশগ্রহণ করা দেশগুলোর। এমন উদ্বেগ থেকেই এবার বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। কানাডায় মঙ্গলবার ফিফা সদস্যরা বসবেন বিশেষ সভায়। এই বিশ্বকাপে 3 দেশে ভ্রমণ, হোটেল, পরিচালনা ব্যয় এবং করের চাপ সব মিলিয়ে বড় অঙ্কের খরচের মুখে পড়তে হবে দলগুলোকে। ফলে অনেক দেশের আশঙ্কা ভালো পারফরমেন্স করলেও শেষ পর্যন্ত লোকসানই গুনতে হতে পারে তাদের। বিশ্বকাপে খরচ বেড়ে যাওয়ার বড় কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের করের চাপের কথা বলছেন অনেকে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করের হার ভিন্ন হওয়ায় দলগুলোর খরচও বেড়ে যাবে। কোথাও কর নেই, আবার কোথাও তা 10 থেকে 13% বেশি। এমন বৈষম্যের কারণেই আর্থিক উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রাইজ মানি আরও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গত বছরের ডিসেম্বরে 2026 বিশ্বকাপের জন্য রেকর্ড $227 মিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই পরিকল্পনা অনুযায়ী 48টি অংশগ্রহণকারী দলের প্রত্যেকটিকে দেওয়ার কথা ছিল কমপক্ষে $10.5 মিলিয়ন, আর চ্যাম্পিয়ন দল পাবে প্রায় $50 মিলিয়ন। আর নতুন আলোচনার পর এই অর্থ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কাউন্সিল সভায় এই বাড়তি অর্থ অনুমোদন পেতে পারে। শুধু বিশ্বকাপের প্রাইজ মানি নয়, বিশ্ব ফুটবল উন্নয়নে দেয়া অর্থ বাড়ানো হচ্ছে। আগে যেখানে 4 বছরে $2.7 মিলিয়ন উন্নয়ন তহবিল দেওয়ার পরিকল্পনা ছিল, এখন সেই অঙ্ক আরও বাড়ানো হবে। বিশ্বের 211টি সদস্য দেশের ফুটবল ফেডারেশন এই অর্থ পাবে। এদিকে ফিফার আর্থিক অবস্থান বর্তমানে এখন বেশ শক্তিশালী। 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে 4 বছরের মেয়াদে মোট প্রায় $13 বিলিয়ন আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে শুধু বিশ্বকাপ থেকেই আসবে প্রায় $9 বিলিয়ন। এই শক্ত আর্থিক অবস্থানের কারণেই প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারছে সংস্থাটি। আর এ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর আরও বেশি আকর্ষণীয় হবে। তামিম হোসেন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। ইপিএলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের রাতে ইনজুরিতে পড়ে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মোহাম্মদ সালাহ। এ মৌসুম শেষে অলরেডদের সঙ্গে 9 বছরের সম্পর্ক ছিন্ন হবে মিশরীয় তারকার। লিগে বাকি আর 4 ম্যাচ, তাই লিভারপুলের জার্সিতে আর মাঠে নামা হচ্ছে না তার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও ক্লাবের পক্ষ থেকে দেয়া না হলেও ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ আর্নে স্লট আভাস দিয়েছেন ইংল্যান্ডের শেষ ম্যাচ খেলে ফেলেছেন 33 বছর বয়সী তারকা। এদিকে সালার ইনজুরিতে চিন্তায় মিশর, তবে বিশ্বকাপের আগেই এই ফুটবলার সুস্থ হয়ে উঠবেন বলে আশা দেশটির ফুটবল ফেডারেশনের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ইপিএলে লিভারপুলের 3-1 গোলের জয়ের রাতটা সমর্থকদের কাছে মিশ্র স্মৃতি হয়ে থাকবে। এক পাশে অলরেডদের জয়, অন্য পাশে প্রিয় তারকা মোহাম্মদ সালাহর লাল জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচ। প্যালেসের বিপক্ষে ম্যাচের 59 মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন 33 বছর বয়সী এই ফুটবলার। ক্লাবের চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত 4 সপ্তাহ লাগবে তার। এ মৌসুম শেষে সালার সঙ্গে 9 বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে লিভারপুলের, তাই এটাই হয়তো মিশরীয় তারকার অলরেডদের জার্সিতে শেষ ম্যাচ। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ আর্নে স্লট জানিয়ে দিয়েছেন সম্ভবত শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মোহাম্মদ সালাহ, কারণ ইপিএলে বাকি আর 4 ম্যাচ। প্রিমিয়ার লিগের সবশেষ রাউন্ডের খেলা আগামী 24 মে, তার আগে সেরে ওঠার কোনো চান্স নেই। শেষ ম্যাচের জন্য হলেও সালাকে নিয়ে আশাবাদী কোচ, যদিও শেষ সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইংলিশ ক্লাব লিভারপুলে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন মিশরের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ। 2017 সালে রোমা থেকে অ্যানফিল্ডে পাড়ি জমান এই উইঙ্গার তখন থেকে হয়ে ওঠেন লিভারপুলের আক্রমণ ভাগের সেরা অস্ত্র।
তবে এবছরটা মিশ্র কেটেছে তার। কোচ আর্নে স্লটের সঙ্গে মতবিরোধে নিয়মিত খেলার সুযোগ পাননি একাদশে। সালার পারফরমেন্স কিছুটা হতাশাজনক ছিল। সব মিলিয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র 7 গোল করেছেন সালা, যা 2017 সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে তার সর্বনিম্ন রেকর্ড। রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে সালা এখন পর্যন্ত 435 ম্যাচে 257টি গোল করেছেন, যা অলরেড ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে তৃতীয়। 346 গোল নিয়ে সবার ওপরে আছেন ইয়ান রুশ। 285 গোল নিয়ে তার পরের অবস্থানে আছেন রজার হান্ট। এদিকে বিশ্বকাপের আগে একের পর এক ফুটবলারের ইনজুরিতে পড়ায় চিন্তায় মিশর। 2026 বিশ্বকাপ ফুটবলের আগে সালাকে ঘিরে স্বপ্ন দেখছে তার দেশ। বিশ্বকাপের আগেই সালা পুরোদমে ফিট হয়ে উঠবে বলে আশা দেশটির ফুটবল ফেডারেশনের। আগামী 11 জুন শুরু হতে যাওয়া দ্য গ্রেটেস্ট শো অন আর্থে মিশর খেলবে জি গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হৃদয়, শামীম, ইমনের বিধ্বংসী ব্যাটিং, ঘরের মাঠে রান তাড়ার রেকর্ড গড়ে বাংলাদেশের জয়। চট্টগ্রামে প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারালো টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের উন্নতির জন্য দলের কাছে আগ্রাসী মনোভাব চান নির্বাচকরা। বোলারদের উপর পূর্ণ আস্থা, ডাক পাওয়া তানজিদ, অমিতদের নিয়ে আশাবাদ। এবং 2026 বিশ্বকাপের প্রাইজ মানি বাড়াতে যাচ্ছে ফিফা, বাড়ানো হবে অংশগ্রহণ ফিও। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠেয় কাউন্সিলে আসবে অনুমোদন। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ মাকসুম আপনাকে। প্রবাসের সময় ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।